স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নতুন এমপি ও মন্ত্রিসভার শপথ আগামীকাল, সংসদ ভবন ঘিরে ব্যাপক নিরাপত্তা। গ্রহণযোগ্য হয়েছে নির্বাচন, তবে জাল ভোটের ঘটনাও ঘটেছে, মন্তব্য টিআইবির। ৬টি আসনে এনসিপির জয়, প্রত্যাশার তুলনায় বড় ধাক্কা, মতামত বিশেষজ্ঞদের। এবারে বিস্তারিত। আগামীকাল শপথ নিচ্ছে নতুন সরকার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। এতে অন্তত ১৩টি দেশের প্রতিনিধি থাকবেন। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাড়ি প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর আগে সকাল ১০টায় সংসদ ভবনে শপথ নেবেন নতুন সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন তারা। ২৪-এর গণ অভ্যুত্থানের ১.৫ বছর পর নতুন সংসদ ও সরকার পেতে যাচ্ছে দেশ। নতুন এমপিদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথের প্রস্তুতির পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এজন্য সংসদ ভবনকে ঘিরে চারপাশের সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, কাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। এছাড়া মঙ্গলবার বিকাল ৪টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানের প্রস্তুতি দেখতে সোমবার সংসদ ভবন পরিদর্শন করেন বিএনপি নেতারা। গণমাধ্যমকে তারা বলেন, জনগণের রায়কে আমানত হিসেবে নিয়ে কাজ করবে বিএনপি। একটা হা না ভোট হয়েছে এবং সেখানে হা জয়যুক্ত হয়েছে। পরবর্তীতে যে করণীয়, এটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত যে আলোচনাগুলো সমাপ্তকরণ, এবং সেটা আমার মনে হয় খুব একটা কঠিন হবে না। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে একথা জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা। ৩৫টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে চীন, ভারত ও পাকিস্তান সহ ১৩টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার দল সদ্য সমাপ্ত নির্বাচনে ২১২টি আসনে জয়লাভের মধ্য দিয়ে সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কাল বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভায় কারা স্থান পেতে যাচ্ছেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রায় ২ দশক পর ক্ষমতায় বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশ পরিচালনায় তারেক রহমানের নেতৃত্বে গঠন হতে যাচ্ছে মন্ত্রিপরিষদ। বিভিন্ন সূত্র জানাচ্ছে, নতুন মন্ত্রিসভার সম্ভাব্য আকার হতে পারে ৪০ থেকে ৫০ সদস্যের। এর মধ্যে বেশিরভাগ মন্ত্রণালয় পেতে পারে পূর্ণমন্ত্রী। নতুন সরকারের মন্ত্রিসভায় যুক্ত হওয়ার দৌড়ে আলোচনায় আছেন প্রবীণ, নবীন, অভিজ্ঞ ও দক্ষ নেতারা। বিএনপির বর্ষিয়ান নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান ও নজরুল ইসলাম খানের মতো প্রবীণ নেতারা মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নাকি বঙ্গভবনের বাসিন্দা হবেন, সেটাই এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া সম্ভাব্য মন্ত্রিসভায় আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডাক্তার AZM জাহিদ হোসেন।
এছাড়া 2001 থেকে 2006 সরকারে থাকা অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বরকতুল্লাহ বুলু, আ.ন.ম এহসানুল হক মিলন থাকতে পারেন এবারের মন্ত্রিসভায়। আলোচনায় আছেন রুহুল কবির রিজভীও। স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজউদ্দিন আহমেদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও আলোচনায় রয়েছে। এর বাইরে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, জোটভুক্ত দলের নেতা, তরুণ নেতা, জেলা পর্যায়ের নেতা এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়টিও আলোচনায় আছে। তরুণদের মধ্যে আলোচনায় ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ ও নুরুল হক নূর। থাকতে পারেন ডক্টর রেজা কিবরিয়া, মোফাজ্জেল হোসেন কায়কোবাদ, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু ও শামা ওবায়েদ। টেকনোক্রেট হিসেবে দায়িত্ব পেতে পারেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ও সাবেক ফুটবলার আমিনুল হক ও বিএনপি নেতা হুমায়ুন কবির। মন্ত্রীদের তালিকায় অনেকাংশে বিএনপি চেয়ারম্যান অর্থাৎ সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ঠিক করছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইসি সচিব আখতার আহমেদ বিকেলে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচনে বগুড়া 6 ও ঢাকা 17 আসনে বিজয়ী হন তারেক রহমান। আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 3টি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি শপথ নিতে পারেন কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে, বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন প্রধান উপদেষ্টা তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দেন। ভাষণ শেষে তিনি কার্যালয়ে সবার সঙ্গে ফটো সেশনে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে, তবে 21.4% আসনে এক বা একাধিক জাল ভোটের ঘটনা ঘটেছে। সোমবার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে টিআইবি। সংসদের 300 আসনের মধ্যে 70টিতে এ জরিপ চালিয়েছে সংস্থাটি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সোমবার নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় জানানো হয়, সংসদের 300 আসনের মধ্যে প্রতিনিধিত্বশীল নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে দৈব চয়নের ভিত্তিতে 70টি আসন নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। ব্যবসার স্বার্থে টিআইবির প্রতিবেদন বলছে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা 99% প্রার্থী 58টি আচরণবিধির কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন। নির্বাচনের দিনও কেন্দ্রগুলোয় স্বতন্ত্র নারী প্রার্থীর উপর হামলা, কেন্দ্রের বাইরে ভয়ভীতি প্রদর্শন, স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কিছু কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের ঢুকতে না দেয়া, বানোয়াট নিয়মের অজুহাতে ভোটারদের হেনস্থা করা, একজনের ভোট অন্যজন প্রদান ও ভোটের সময় টাকা বিতরণের মতো ঘটনা ঘটেছে। এছাড়া ভোটার তালিকার সঙ্গে নাম ও ছবি না মেলায় অনেক ভোটার কেন্দ্রে গেলেও ভোট দিতে পারেননি। শুরুতে আমরা নির্বাচনী প্রতিযোগিতা যখন শুরু হয় তখন প্রথম দিক থেকে আমরা দেখেছিলাম সুস্থ প্রতিযোগিতার বেশ উপাদান ছিল। রাজনীতির যে ধারাগুলো নির্বাচন জয়ের জন্য জয়ী হতেই হবে, এই মানসিকতাটা প্রতিফলন ঘটেছে, ওই চর্চাটা অব্যাহত ছিল। সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখেছেন। তিনি জানান, জরিপ চালানো 70টি আসনের মধ্যে 21.4% আসনে এক বা একাধিক জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। আমাদের পর্যবেক্ষণকৃত 70টি আসনের মধ্যে 21% আসনে এক বা একাধিক জাল ভোট করার ঘটনা পরিলক্ষিত ঘটেছে। ঠিক আছে, তার অর্থ এই নয় যে এই 70টা আসনে 21% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে 21% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। নির্বাচন পরবর্তী সহিংসতার বিষয়ে টিআইবির প্রতিবেদনে বলা হয়েছে, 70টি আসনে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 45টি, প্রতিপক্ষের ভোটার কর্মী সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে 34টি, বাড়িঘর অফিসে হামলা হয়েছে 18টি এবং একই দলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে 16টি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তমূলক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে টিআইবি বলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকে স্থানীয় পর্যায়ে অন্য দলের সাথে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তা পেশাজীবী। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত হয়ে 6টি আসনে এনসিপির জয়কে প্রত্যাশার তুলনায় বড় ধাক্কা বলে
বলছেন বিশেষজ্ঞরা। দল গোছাতে এনসিপির আরও সময় নেওয়া দরকার ছিল বলে মত তাদের। তরুণ ভোটাররা বলছেন এনসিপির আদর্শিক অবস্থানের অস্পষ্টতা এবং বিতর্কিত জোট তাদের এমন ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে। সব টকবগে তরুণ নেতৃত্ব দিয়েছিল আন্দোলনের 18 মাস না পেরোতেই তাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কেন সাধারণ মানুষ গ্রহণ করলো না, কেন নির্বাচনে এমন বিপর্যয় হলো দলটির, সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে 2025 সালের 28 ফেব্রুয়ারি বিপুল সম্ভাবনা নিয়ে রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে এনসিপির। প্রচলিত রাজনৈতিক বৃত্তের বাইরে গিয়ে পরিবারতন্ত্র, দুর্নীতি ও স্বজনপ্রীতির বলয় ভেঙে স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিকল্প নেতৃত্ব তৈরির প্রতিশ্রুতি ছিল দলটির। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে জামায়াতের সাথে জোটভুক্ত হয়ে 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি পেয়েছে 6টি আসন। তরুণদের অভিযোগ, নতুন রাজনীতির প্রতিশ্রুতি দিলেও পুরনো কৌশলেই এগিয়েছে দলটি। নারী ও সংখ্যালঘু অধিকার ইস্যুতেও দলটির কোনো স্পষ্ট অবস্থান ছিল না। জামাত যখন কথা বলছিল বিভিন্ন ধরনের নারী বিদেশী কথাবার্তা, তারপর হচ্ছে কি সমাজ বিরোধী বা আমাদের আদর্শ বিরোধী, বাঙালিয়ানা যে আদর্শ, এটার বিরোধে অনেক কথা বলেছে, তখনও হচ্ছে কি এনসিপি চুপ ছিল। এই এনসিপি একটা তরুণ দল হিসেবে যারা জুলাই বিপ্লবের পর একটা নতুন বাংলাদেশের সূচনা করবে বলে আমরা ধরে নিয়েছিলাম, তারা যখন আসলে এরকম একটা পক্ষের সাথে কাজ করা শুরু করলো, আমার মনে হয় যে এটা তাদের অনেককেই নিরুৎসাহিত করেছে তাদের পক্ষে ভোট দেওয়াতে। জামাতের সাথে যদি একতাবদ্ধ না হতো তাহলে হয়তো তাদের যে ভোটিংটা, সেই ভোটিংটা আরেকটু ইনক্রিজ হতো। বিশ্লেষকেরা বলছেন, গত 18 মাসে দুর্নীতি, চাঁদাবাজি এবং অসংখ্য মবের ঘটনার সাথে এনসিপির বিভিন্ন নেতার নাম জড়িত হওয়ায় দলটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যার প্রভাব পড়েছে ভোটে। তারা নতুন রাজনৈতিক দল করে, সরকারের ভিতরে যায়, তখন বলে যে এটা সরকারের একটা অংশ, সরকারের দল। এতেও তাদের ইমেজ কিছুটা নষ্ট হয়েছে। দাদা তোলা এবং এই সমস্ত ল এনফোর্সিং এজেন্সি যখন কাজ করতেছে বা থানায় ফোন করা বা ইন্টারফেয়ার করা, এই সামগ্রিকভাবে এই সব ফ্যাক্টরগুলো এক হয়ে সেটা একটা নেগেটিভ ইমেজ তৈরি করেছে। তিনি জানান, তৃণমূলে সংগঠন শক্তিশালী না করে নির্বাচনে যাওয়া এনসিপির কৌশলগত ভুল। মানে ভবিষ্যতের রূপরেখা কি হবে রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, যে বৈষম্য কিভাবে দূর করা যাবে, এটা যদিও তারা সময় পায়নি, কিন্তু তাদের এটা আরও পরিষ্কার করা দরকার ছিল যে তারা একটু ভিন্ন। এই ভিন্নতা তৈরি করার ক্ষেত্রে তারা আসলে সফল হয়নি। তরুণদের প্রত্যাশা ছিল তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে ভোটে জিতে নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরবে এনসিপি। বিশ্লেষকরা বলছেন, 24-এর গণঅভ্যুত্থানকে 71-এর মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা কিংবা কোনো কোনো ক্ষেত্রে 71-এর প্রতি অসম্মানজনক আচরণকেও ভোটারদের একটি বড় অংশ ভালোভাবে নেয়নি, যার ফলে ভোটের মাঠে এনসিপির এমন ভরাডুবি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে 11 দলীয় ঐক্যজোট। বিকালে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে তারা। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। এর আগে রোববার রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। গত 5 জানুয়ারি পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইলিয়াস আলী মণ্ডল। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নতুন এমপি ও মন্ত্রিসভার শপথ আগামীকাল, সংসদ ভবন ঘিরে ব্যাপক নিরাপত্তা। গ্রহণযোগ্য হয়েছে নির্বাচন, তবে জাল ভোটের ঘটনাও ঘটেছে, মন্তব্য টিআইবির। 6টি আসরে এনসিপির জয়, প্রত্যাশার তুলনায় বড় ধাক্কা, মতামত বিশেষজ্ঞদের। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।